সবাই একটু জয়েন করে ফেলো। আজকে আমরা কি পড়বো? বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল অলরেডি আমরা পড়ছিলাম। আজকে বোর পরমাণু মডেলের কিছু কিছু প্রয়োগ পড়বো, বোর পরমাণু মডেলের কিছু কিছু সীমাবদ্ধতা পড়বো। আমরা কিছুক্ষণ ওয়েট করব সবার জন্য। আশা করি সবাই খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ডান। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ তাআলা। যে আমরা বোর পরমাণু মডেলের কিছু কিছু স্বীকার্য পড়েছিলাম, যে বোর পরমাণু মডেলের স্বীকার্য কোনগুলো ছিল সেই জিনিসগুলো আমরা পড়েছিলাম। বোর পরমাণু মডেলের স্বীকার্য আমরা তিনটার মধ্যে তিনটাই পড়ছিলাম। এখন চলে আসি কিছু কিছু মানে ভ্যালুগুলো আমরা যদি মুখস্থ করতে চাই, তো আমরা এই জায়গাগুলোতে চলে আসি। তো আমরা এইখানে পড়েছিলাম যে এমভিআর, একটু একটু দাঁড়াও, একটু মোটা হয়ে গেছে কলমটা। MVR is equal to পড়ছিলাম NH ডিভাইডেড বাই টয়েস পাই। আচ্ছা, এখানে H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। ভাইয়া এইটা হচ্ছে পড়বা প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। আচ্ছা, নোট কি করতেছো তোমরা সবাই? যারা যারা ক্লাস করছো নোট কি করতেছো? এই প্লাঙ্কের ধ্রুবকের মানটা নির্ণয় করতে হবে। প্লাঙ্কের ধ্রুবকের মানটা ভালো মতো নির্ণয় করতে হবে বা মুখস্থ করতে হবে। কত? 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। ভাইয়া জুল সেকেন্ডে পড়বো না, তোমাকে কিলো জুল সেকেন্ডও পড়তে হবে। তার মানে 6.626 ইন্টু 10⁻³ কিলো জুল সেকেন্ড। আচ্ছা, এরপরে কি পড়তে হবে? এই দুইটা হচ্ছে, আবারও বলতেছি যে যেই দুইটা বললাম এই দুইটা হচ্ছে এসআই ইউনিটে। আবারও মনে রাখো এই দুইটা হচ্ছে এসআই ইউনিটে। কি বললাম? এই দুইটা কি ইউনিটে ভাইয়া? এসআই ইউনিটে। আচ্ছা, সিজিএস ইউনিটে মান কত? সিজিএস ইউনিটে মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড। আর্ক সেকেন্ড, তার মানে আর্ক সেকেন্ডেও মানটা পড়তে হবে। এই যে তোমার এসআই এবং সিজিএস ইউনিট, এই দুইটা দিয়ে অবশ্যই অবশ্যই মানগুলা পড়বা। আরেকটা ইউনিট আছে, একটা হচ্ছে জুল সেকেন্ড পার মোল। যদি জুল সেকেন্ড পার মোল ইউনিটে চায় সেক্ষেত্রে কি করবা? জুল সেকেন্ডের যে মান 6.626 ইন্টু 10⁻³ ইন্টু কত? NA, মানে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করার পর যেটা আসবে সেটা হচ্ছে জুল সেকেন্ডের মান। সব থেকে বেটার হয় মুখস্থ করে রাখবা, জুল সেকেন্ড পার মোলের মানটা মুখস্থ করে রাখবা, যে 6.626 ইন্টু 10⁻³ ইন্টু কত? NA। NA হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যখন গুণ করবা তাহলেই তুমি তোমার হচ্ছে জুল সেকেন্ড পার মোলের মানটা মুখস্থ করবা। যদি এরকম বলে কিলো জুল সেকেন্ড পার মোল, কিলো জুল সেকেন্ড পার মোল, ওই একই জিনিস 6.626 ইন্টু 10⁻³ ইন্টু কত? NA। NA দিয়ে গুণ করলেই তুমি কিলো জুল সেকেন্ড পার মোলের মানটা পাবা। যদি এরকম বলে যে আর্ক সেকেন্ড পার মোল, আর্ক সেকেন্ড পার মোল ইউনিটের মান কত, সেক্ষেত্রে ওই একই জিনিস 6.626 ইন্টু 10⁻27 ইন্টু কত? NA। তাহলে এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। কেন? কারণ পরীক্ষার হলে যারা মুখস্থ করে রাখবে এরা কি করবে? ফার্স্ট অ্যান্সার করতে পারবে। আমার দরকার গোল্লা পূরণ করা, তোমার বেসিক দিয়ে অ্যাডমিশনে কোনো খাম নাই। কথা বুঝছো? বেসিক দিয়ে অ্যাডমিশনের কোনো কাজ নাই। তবে হ্যাঁ, বেসিক লাগে, ইটস ওকে। এটা যে কথাটা একদমই মানে লাগে না সেটা না, অবশ্যই লাগবে। বেসিক না থাকলে আসলে অনেক কিছু করা যায় না। বাট তোমার মেইন কাজটা থাকবে হচ্ছে তুমি কতটা মেমোরাইজিং সাবজেক্টগুলো বা মেমোরাইজিং পার্টগুলো কতটা ফাস্ট তুমি হচ্ছে এই গোল্লা পূরণ বা বৃত্ত পূরণ করতে পারতেছো। কথা বুঝতে পারছো? এই জিনিসটা তোমাকে মাস্ট বি, এই জিনিসটা তোমাকে মাস্ট বি ফলো করে যেতে হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা এটা পড়ছি, খুবই ভালো কথা। এখন আমরা চলে আসি যে বোর পরমাণু মডেলের আমরা কৌণিক ভরবেগ পড়ছি। এখন চলে আসি আমরা বোর পরমাণু মডেলের ক্ষেত্রে কৌণিক বেগ পড়ব। বোর পরমাণু মডেলের ক্ষেত্রে কি পড়বো ভাইয়া? বোর পরমাণু মডেলের ক্ষেত্রে কৌণিক বেগ টপিকসটা পড়বো। কৌণিক বেগ, কৌণিক বেগ। আমরা কৌণিক ভরবেগ পড়ছি, আমরা কৌণিক বেগ পড়ি নাই। আচ্ছা, চলে আসো। তাহলে কৌণিক বেগ কি? ওমেগা। ওমেগা ইজ ইকুয়াল টু কত? এল বাই আই। আই কি? মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা হচ্ছে এম আর স্কোয়ার। এল কি? এল হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ।
ভরবেগ। তাহলে এইটা কিন্তু পরীক্ষায় এর আগে আসছিল। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত আসে? ওমেগা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে এম ভি আর ডিভাইডেড বাই হচ্ছে এম আর স্কোয়ার। তাহলে কি আসবে? ভি বাই আর। তাহলে তোমাকে যদি কৌণিক বেগ বলে তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত? ভি বাই আর। তাহলে এই যে ওমেগার তুমি মানটা পাচ্ছ রেডি, এই ওমেগার হচ্ছে যে ভ্যালুটা তোমাকে যদি বের করতে বলে তাহলে কিভাবে বের করবা? ভি বাই আর। এখন বলতে পারো ভাইয়া ওমেগার ইউনিট কি? হ্যাঁ, কি কি পড়তে হবে সেই জিনিসগুলো পড়বা। এর ইউনিটটা পড়বা। এর ইউনিট কি? এর ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে এর ইউনিট। তো কথাগুলো ভালো মতো বুঝতে হবে। তাহলে কৌণিক বেগের ইউনিট আমরা মোটামুটি বুঝতে পারছি যে রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে কৌণিক বেগের ইউনিট। আচ্ছা, এখন চলে আসো, এইটুকু কি বোঝা গেছে? এই সবাই যারা যারা ক্লাস করতেছে এইটুকু কি বুঝতে পারছো? যারা যারা ক্লাস করতেছে এইটুকু বুঝতে পারছো? যারা যারা ক্লাস করছো এইটুকু কি বুঝতে পারছো? যারা যারা ক্লাস করছো এইটুকু কি বুঝতে পারিছো? একটু কমেন্টে জানাও যে 2-3 জন ক্লাস করতেছো, কমেন্টে জানাও ভাইয়ারা। তোমরা কি বুঝতে পারতেছো? আমি আবার মনে করো যে তুমি মনে করিও না যে এইটা ফ্রি ক্লাস দেখে কম পড়াচ্ছি, ভাই এর থেকে বেশি পড়ানো যায় না, বা অ্যাডমিশনে এর থেকে বেশি কেউ পড়াবে না। এটুকু আমি তোমাকে বলে দিলাম যে অ্যাডমিশনে এর থেকে বেশি কেউই পড়াবে না। কথা বুঝছো? অ্যাডমিশনে বেশি পড়াবে না, অ্যাডমিশনে বেশি পড়তেও হয় না, অ্যাডমিশনে টেকনিক খাটাতে হয়, প্র্যাকটিস করতে হয় প্রচুর। প্র্যাকটিস করার পর টেকনিক খাটিয়ে তারপরে তোমাকে হচ্ছে অ্যাডমিশনে এগিয়ে যেতে হবে। অ্যাডমিশনের ক্ষেত্রে টেকনিক খাটাতে হবে। আচ্ছা চলে আসো, এরপরে যেটা করব সেটা হচ্ছে আবর্তন সংখ্যা। আবর্তন সংখ্যা নির্ণয় দেখো, আবর্তন সংখ্যা নির্ণয় আমরা ম্যাথ করব, কিন্তু একটু পরেই ম্যাথ করব। আবর্তন সংখ্যা নির্ণয়। আচ্ছা, এটা তোমাদের পরীক্ষায় আসছিল যে আবর্তন সংখ্যা নির্ণয় কিভাবে করা যায়। আচ্ছা, তো দেখা যায় যে আমরা সাধারণত জানি যে বৃত্তাকার পথেই সাধারণত ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো বৃত্তাকার পথে ঘুরতে থাকে, খুবই ভালো কথা। এই বৃত্তাকার পথের দৈর্ঘ্য বা পরিধি যেটা, এই বৃত্তাকার পথের দৈর্ঘ্য বা পরিধি যেটা, সেটা হচ্ছে টয়েস পাই আর। কথাগুলো বুঝবার, তাহলে কত? টয়েস পাই আর। তাহলে শক্তি স্তরের যে বৃত্তাকার পথের পরিধি, এটা কি বলো দেখি? শক্তি স্তরের বৃত্তাকার পথের পরিধি টয়েস পাই আর হচ্ছে কি এর পরিধি, অথবা ইলেকট্রনটা যতদূর ঘুরতেছে, ইলেকট্রনটা যতদূর ঘুরতেছে সেটা, এটার হচ্ছে পরিধি হচ্ছে টয়েস পাই আর। কথাগুলো বুঝো? আচ্ছা, এখন টয়েস পাই আর পরিধি অতিক্রম করে কত? টয়েস পাই আর পরিধি অতিক্রম করলে আবর্তন হয় কয়বার? আবর্তন হয় কয়বার? কথাগুলো বুঝবা। আবর্তন হয় হচ্ছে একবার। আবর্তন হয় কয়বার ভাইয়া? একবার। তাহলে টয়েস পাই আর পরিধি অতিক্রম করলে আবর্তন কতবার হচ্ছে? একবার। এখন তোমাকে যদি কোশ্চিন বলে যে সাপোজ 10 মিটার, 5 মিটার বা 7.3 × 10⁵ আবর্তন করলে আবর্তন সংখ্যা, পথ অতিক্রম করলে আবর্তন সংখ্যা কত? তাহলে 1 মিটার পথ অতিক্রম করলে কতবার হয়? তাহলে 1 মিটার পথ অতিক্রম করলে আবর্তন সংখ্যা হয় হচ্ছে কত? এটা হচ্ছে 1/2 টয়েস পাই আর। কথাগুলো বুঝবা, 1/2 কি? টয়েস পাই আর। তাহলে সাপোজ মনে করো এক্স বার অতিক্রম করলে আবর্তন সংখ্যা কতবার হয়? আবর্তন সংখ্যা হয় হচ্ছে x/টয়েস পাই আর। আচ্ছা, আমি এটা তোমাদেরকে খুব ভালো মতো বলে দিচ্ছি যে এটা অবশ্যই তোমাদেরকে রেডিয়াসটা জানতে হবে, পাইয়ের মানটা জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এইটা যতটা ছোট করা যায়, আমার কথাগুলো বুঝো, যতটা ছোট করা যায়, তাহলে x/টয়েস পাই গুণ করলে আসে 6.28 ইন্টু হচ্ছে আর। তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারি না যে আবর্তন সংখ্যা, আমরা ডিরেক্টলি বলতে পারি যে আবর্তন সংখ্যা, আবর্তন সংখ্যা কত? আবর্তন সংখ্যা হচ্ছে x/6.28 ইন্টু হচ্ছে আর। তাহলে ডিরেক্টলি আবর্তন সংখ্যা আমরা এখান থেকে বের করে নিতে পারলাম। কথাগুলো বুঝবা। তাহলে আবর্তন সংখ্যা তোমাকে এই যে এতগুলা যে ক্যাচাল, এই এতগুলা ক্যাচাল করাই লাগলো না।
এতগুলা ক্যাচাল তোমার করাই লাগলো না, যে আবর্তন সংখ্যা এত ক্যাচাল করে কোনো আমার লাভ নাই, তাহলে এটা সব বাদ। তাহলে আবর্তন সংখ্যা তুমি কিভাবে নির্ণয় করবা? আবর্তন সংখ্যা নির্ণয় করবা হচ্ছে, এটা হচ্ছে শর্টকাট সূত্র, শর্ট ফর্ম। তো আবর্তন সংখ্যা নির্ণয় করবা হচ্ছে, উপরে হচ্ছে এই এক্স হচ্ছে কি বলো দেখি, এক্স হচ্ছে প্রদত্ত দৈর্ঘ্য, প্রদত্ত দৈর্ঘ্য, প্রদত্ত দৈর্ঘ্য এবং দৈর্ঘ্যগুলা, আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে রেডিয়াস, এইটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, কথাগুলো বুঝবা। এইটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এই যে এক্স ডিভাইডেড বাই 6.28 ইন্টু আর, এটা হচ্ছে আবর্তন সংখ্যার আমার একদম শর্টকাট সূত্র। আমার কথা কি বোঝা বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে? চলেন এটা নিয়ে একটা কোশ্চিন আমরা চলে আসি। তো কোশ্চিন যদি তোমাকে আমি এইভাবে বলি, যারা ক্লাস করতেছো না এরা যে কি বোকামি করতেছো পরে বুঝবা। প্রশ্নটা যদি আমি তোমাকে বলি যে হাইড্রোজেন পরমাণুর, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে, আচ্ছা তৃতীয় শক্তি স্তরে ব্যাসার্ধ না বলি, তৃতীয় শক্তি স্তরে কতটি আবর্তন সম্পন্ন হয়? হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে কতটি, আচ্ছা সেকেন্ডের হিসাবটা বলে দেই, তাহলে কত সেকেন্ডে? দেখো তৃতীয় শক্তি স্তরে সেকেন্ডে 7.3 ইন্টু 10⁵ মিটার পথ অতিক্রম করতে কতটি আবর্তন সম্পন্ন হয়? সম্পন্ন হয়। আচ্ছা এইখানে যেটা বললাম যে প্রদত্ত দৈর্ঘ্য না বলে, প্রদত্ত যদি আমি এটা বেগ বলি তাহলে বেটার হয়, মিটার পার সেকেন্ডে আসে তো, প্রদত্ত বেগ পার সেকেন্ডে, পার সেকেন্ডে, প্রদত্ত বেগ পার সেকেন্ডে, এটা মনবা, প্রদত্ত বেগ পার সেকেন্ডে। তাহলে বোঝার চেষ্টা করো, আর এখানে ছিল হচ্ছে আর। এখন তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ মনে করো বলে দেয়া আছে, যে তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ বলা আছে হচ্ছে 47.628 ইন্টু 10⁻⁻11 মিটার। তাহলে আমার কি বলছে, সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করছে, তার মানে এক সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করছে, বা একটা বেগ যদি দিয়ে দেয় এত মিটার পার সেকেন্ড বেগে পথ অতিক্রম করতেছে, এটা যদি আমি বেগ বলে দেই যে বেগ এত মিটার পার সেকেন্ডে অতিক্রম করলে তার আবর্তন সংখ্যা কত, তাহলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা যে আবর্তন সংখ্যা, এভাবে বুঝো যে আবর্তন সংখ্যা, আবর্তন সংখ্যা উপরে কি কত বেগে সে চলছে, তার মানে 7.3 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 6.28 ইন্টু 10⁻, কত 10⁻, কত আবার আসে 6.28 ইন্টু কত, কত হচ্ছে ব্যাসার্ধ বলছে, এত ব্যাসার্ধ 40, দেখো কত আসে 47.628 ইন্টু 10⁻⁻11। আচ্ছা এখন 10⁻⁻11 উপরে গেলে চলে যাচ্ছে কত, 7.3 ইন্টু 10⁵ ইন্টু 10⁻11 ডিভাইডেড বাই 6.3, এটা 6.3 করে নিও, ইন্টু হচ্ছে 48 ধরে নিলাম, ঠিক আছে 6.3 48 ধরে নিলাম। তাহলে এখান থেকে কত আসতেছে বলো দেখি, এখান থেকে টোটাল ভ্যালুটা কত আসতেছে, এটা হচ্ছে 10⁻16, এখন চলে আসো এটা টোটাল ভ্যালুটা কত আসবে, যদি ক্যালকুলেশন করি তাহলে টোটাল ভ্যালু আসবে 24.38 ইন্টু 10⁻13 পার সেকেন্ড।
কারণ এটা কি ছিল মিটার পার সেকেন্ড, আর এটা ছিল হচ্ছে মিটারে, মিটার মিটার কাটা গেল পার সেকেন্ড। তাহলে আবর্তন সংখ্যা যদি ইউনিটও চায়, তাহলে এই আবর্তন সংখ্যার ইউনিট চাইলে কি হবে, আবর্তন সংখ্যার ইউনিট হচ্ছে পার সেকেন্ড। তাহলে আবর্তন সংখ্যার ইউনিট কি বলো দেখি, পার সেকেন্ড অথবা হার্টজ বলতে পারো। আবর্তন সংখ্যার ইউনিট কি বলো দেখি, পার সেকেন্ড, আবর্তন সংখ্যার ইউনিট পার সেকেন্ড। তাহলে নিউক্লিয়াসের চারদিকে যদি বলে যে নিউক্লিয়াসের চারদিকে সেকেন্ডে আবর্তন সংখ্যা হচ্ছে এতটি, 1 সেকেন্ডে এতটি আবর্তন সে সম্পূর্ণ করতে পারে, 1 সেকেন্ডে এতটি আবর্তন সম্পন্ন করতে পারে। আমি আবারও বলে দিচ্ছি, এখানে আবর্তনের ক্ষেত্রে তোমার ডিরেক্টলি সূত্র আমি আরো শর্ট করে দিচ্ছি। এটা আবর্তনের ক্ষেত্রে ডিরেক্ট সূত্র হচ্ছে তুমি এটা করবা যে 6.3 উপরে হচ্ছে 6.3 ইন্টু হচ্ছে আর নিচে হচ্ছে প্রদত্ত বেগ যেটা থাকবে বা সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করে, 1 সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করে, এটা প্রদত্ত বেগও বলতে পারো। আর হচ্ছে 1 সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, 1 সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করে, 1 সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে এক্স, যত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এই যে এক্স এর ভ্যালুটা, এই যে এক্স এর ভ্যালু আর আর এর ভ্যালু, এগুলা হচ্ছে সেম ইউনিটে হবে, সেম ইউনিটে। যদি এসআই হয় তাহলে এসআই, যদি সিজিএস হয় সিজিএস, যদি এক্স হয় হচ্ছে মিটার পার সেকেন্ডে তাহলে আর এর ভ্যালু হবে মিটারে, যদি এক্স হয় হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ডে তাহলে আর এর ভ্যালুটাও তুমি সেন্টিমিটারে বসাবা। দ্যাট মিনস ভ্যালু সবসময় মেডিকেল ভার্সিটি দুইটার জন্য, এটা শুধু মেডিকেলের জন্য না, মেডিকেল ভার্সিটি দুইটার জন্যই তোমাদেরকে বলা হয়েছে, এটা মেডিকেল প্লাস ভার্সিটি, ইভেন ইয়েতেও দেয়া আছে, মেডিকেল ভার্সিটি দুইটার জন্য। তাহলে আবর্তন সংখ্যার যে ইউনিটটা আছে, আবারও বলি, আবর্তন সংখ্যার ইউনিট হচ্ছে পার সেকেন্ড। আবর্তন সংখ্যার ইউনিট কি ভাইয়া, পার সেকেন্ড। এটা পড়ে যাবে, এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট যে আবর্তন সংখ্যার ইউনিট কি, পার সেকেন্ড, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা চলে আসি, এরপরে যেটা করব বোর পরমাণু মডেলের প্রয়োগ। আবারও বলি, বোর পরমাণু মডেলের প্রয়োগ, বোর পরমাণু মডেলের প্রয়োগ, মডেলের প্রয়োগ। আচ্ছা, তাহলে বোর পরমাণু মডেলের যদি প্রয়োগ তুমি পড়তে যাও তাহলে বোর পরমাণু মডেল থেকে কি কি পাওয়া যায় সেই জিনিসগুলো আমরা দেখব। চলে আসি, বোর পরমাণু মডেল থেকে তুমি ব্যাসার্ধ নির্ণয় করতে পারবা। আবারও বলে দিচ্ছি, বোর পরমাণু মডেল থেকে তুমি ব্যাসার্ধ নির্ণয় করতে পারবা, বোর পরমাণু মডেল থেকে তুমি হচ্ছে বেগ নির্ণয় করতে পারবা, বোর পরমাণু মডেল থেকে তুমি বর্ণালী নির্ণয় করতে পারবা, অনেক কিছু এখানে নির্ণয় করা যায়। আবারও বলতেছি, এখানে অনেক কিছু নির্ণয় করা যায়, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র প্রসেসটা জানা। আবারও বলতেছি, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র প্রসেসটা জানা। চলে আসো, বোর পরমাণু মডেলের প্রয়োগ থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। আবারও বলতেছি, ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। তাহলে এই ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমরা কি কি পড়বো সেই জিনিসগুলো আমরা একটু দেখি। এখানে কি ছিল, আচ্ছা, তো দেখো ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। এই যে এন তম ব্যাসার্ধ, বোর পরমাণু মডেলের প্রয়োগ হচ্ছে, এখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি আর এন ইস ইকুয়াল টু 0.53 পড়বা, এটা এইভাবে পড়বা 0.53 ইন্টু 10⁻⁻10 এন স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে জেড মিটার। তা ভাইয়া এটা কি শুধুমাত্র মিটারে পড়বো? না, এটা মিটারে পড়া যাবে না, এটা প্রত্যেকটা ইউনিটে পড়তে হবে, কারণ এটা হচ্ছে আর1 এর মান। আবারও বলতেছি, এটা হচ্ছে আর1 এর মান, আর1 এর মান। তো দেখা যায় যে ব্যাসার্ধ যদি আমরা নির্ণয় করতে চাই, একটু বোঝার চেষ্টা করবা, তো ব্যাসার্ধ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে দেখো ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা একটু ব্যাপারগুলো একটু দেখব, যে ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা একটু দেখব সেটা হচ্ছে আর এন ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আর1 ইন্টু হচ্ছে এন স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে জেড। তো এই যে আর1 হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। এখন দেখো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রমে যদি আসে, তোমাকে যদি অ্যান্সার অ্যাংস্ট্রমে চাই তাহলে অ্যাংস্ট্রমে দিতে হবে এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। ভাইয়া আর কি, আর অবশ্যই ন্যানোমিটারে পড়তে হবে, 0.053 ন্যানোমিটার, ন্যানোমিটারে চাইলেও তোমাকে এটা পড়তে হবে এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। যদি আরও আসে 0.53 ইন্টু 10⁻⁻10 মিটারে যদি আসে তাও তুমি পারবা এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। আর যদি তোমার এখানে সেন্টিমিটারে চাই 0.53 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার ইন্টু হচ্ছে এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। কথাগুলো বুঝবা, এখানে কিন্তু তোমাকে শুধুমাত্র যে তুমি
মিটারে পড়বা সেটা না, এখানে মিটারে পড়তে হবে, ন্যানোমিটারে পড়তে হবে, সেন্টিমিটারে, মানে প্রত্যেকটা ইউনিটে এখানে পড়তে হবে তোমাকে। এইটা হচ্ছে ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, আবারও বলতেছি এটা ম্যাথ, তারপরে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং সবগুলোর জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটার জন্য ইম্পর্টেন্ট। ম্যাথ, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটার জন্য ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে R1 এর ভ্যালু, যেই ইউনিটে তোমাকে প্রশ্নটা চাইবে তোমাকে সেই ইউনিটে অ্যান্সার করতে হবে। আচ্ছা চলে আসি, এখন এই যে ব্যাসার্ধটা তুমি নির্ণয় করতেছো, খুবই ভালো কথা। এই ব্যাসার্ধ যদি দুইটা কক্ষপথের জন্য হয়, দুইটা কক্ষপথের জন্য তুলনা করতে বলে, যদি এখানে তুলনা করতে বলে, তাহলে ব্যাসার্ধ যদি দুইটা কক্ষপথের জন্য তুলনা করতে বলে, এখন মনে করো বলা হয়েছে যে হাইড্রোজেনের কোশ্চিন, বলছি যে কোশ্চিন যদি বলে যে হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ? তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ? তাহলে তুমি ইজিলি পারবা। যদি একই পরমাণুর ক্ষেত্রে, এই যে তুলনা করতে বলে, যদি এটা সেম পরমাণুর জন্য হয়, সেম পরমাণুর জন্য যদি হয় তাহলে R3 ইজ ইকুয়াল টু আসবে R1 ইন্টু হচ্ছে n স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে z, যেহেতু সেম পরমাণু সেই ক্ষেত্রে কি আসবে, R3 ইজ ইকুয়াল টু R1 ইন্টু হচ্ছে n স্কোয়ারের মান 9 ডিভাইডেড বাই 1, তার মানে কত আসবে, বলছে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে R3 ইজ ইকুয়াল টু 9R1, তাহলে এটা কত গুণ আসবে ভাইয়ারা একবার বলি, এটা আসবে হচ্ছে 9 গুণ। এই কমেন্ট করো না কেন, এটা কত গুণ আসবে বলো দেখি, এটা আসবে হচ্ছে 9 গুণ। তাহলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের 9 গুণ, বাট যদি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ তৃতীয় কক্ষপথের কত গুণ হয় তাহলে বলবো 1/9 গুণ। আচ্ছা, এটা গেল টাইপ 1। চলে আসো টাইপ 2 এ। যদি ভিন্ন পরমাণুর ক্ষেত্রে হয়, ব্যাসার্ধ তুলনা করতে বলে। কমেন্ট করো না কেন, তোমরা কি বুঝতে পারো, পড়ালেখা কি বুঝতে পারতেছো? কমেন্ট করো একটু। যদি ভিন্ন পরমাণুর ক্ষেত্রে ব্যাসার্ধ তুলনা করতে বলে, তাহলে দেখো যদি তোমাকে এখানে বলে যে কোশ্চেন যদি আমি বলি যে লিথিয়ামের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হাইড্রোজেনের চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ? কক্ষপথের ব্যাসার্ধ হাইড্রোজেন এর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ? তোমরা কি বুঝতে পারতেছো? একটু একটু বলো ভাইয়া, নাহলে তো মনে হচ্ছে যে আমি রোবটকে পড়াচ্ছি। আচ্ছা, যদি এরকম টাইপের তোমাকে বলে, তাহলে লিথিয়ামের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, লিথিয়ামের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে লিথিয়ামের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে R অফ লিথিয়াম অফ 3 ইজ ইকুয়াল টু হচ্ছে R1 ইন্টু হচ্ছে কত বলো দেখি, R1 ইন্টু কত, n স্কোয়ারের মান কত, এখানে তৃতীয় কক্ষপথ, তাহলে 9 ডিভাইডেড বাই লিথিয়াম, তাহলে হচ্ছে 3, 9 ডিভাইডেড বাই 3, তার মানে এখান থেকে কত আসবে, R অফ লিথিয়াম 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 3R1। এখন বোঝার চেষ্টা করো, যদি আমার হাইড্রোজেনের চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ বলে, তাহলে R অফ হাইড্রোজেন অফ 4 ইজ ইকুয়াল টু কত আসে বলো দেখি, R1 ইন্টু হচ্ছে n স্কোয়ারের মান কত, 16 ডিভাইডেড বাই 1, তার মানে এটা আসবে কত, 16R1। এখন দেখো এই আর সমান, তাহলে এই দুইটাকে যদি আমরা অনুপাত করে দেই, তাহলে R অফ লিথিয়াম 3 ডিভাইডেড বাই R অফ হাইড্রোজেন 4 ইজ ইকুয়াল টু R1 এটা কত আসে, 3R1 ডিভাইডেড বাই কত, 16R1, তাহলে এই R1 কাটা, তাহলে কি বলছে, লিথিয়ামের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে আমার কি আসে, R অফ লিথিয়াম 3 ইজ ইকুয়াল টু 3/16 ইন্টু হচ্ছে
আর অফ হাইড্রোজেন 4। তাহলে যদি বলে কত গুণ, তাহলে এখানে বলতে হবে 3/16 গুণ, 3/16 গুণ। তাহলে লিথিয়ামের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হাইড্রোজেনের চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ? 3/16 গুণ। তোমরা কি বুঝতে পারতেছো? তোমরা ক্লাসে মনোযোগ নাই কেন? হ্যাঁ, বুঝতে পারতেছো? এই বুঝতে পারতেছো? কথা বলো না কেন? কথা তো বলতে হবে না, কথা বললে আমি কিভাবে বুঝবো যে বুঝতেছো কিনা? গুণগুলো বুঝাইতে পারছি, ভিন্নতার যে টাইপ কিরকম টাইপের আসতে পারে কি বুঝাইতে পারতেছি? ক্লিয়ার হইছে? বাচ্চারা ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে নি? তোমরা যে কথা বলো না, এটা কেমন হয়ে গেল না? আচ্ছা ভালো, কথা না বললে নাই, আমার পড়াইতে হবে। আচ্ছা, এখানে বলা হয়েছে সোডিয়ামের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত। ভাইয়া সোডিয়ামের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? তাহলে আমার সূত্র কি ছিল ভাইয়া? সূত্র ছিল হচ্ছে R3 অফ সোডিয়াম ইজ ইকুয়াল টু, R3 অফ সোডিয়াম কত বলো দেখি? R1 ইন্টু কত? n² ডিভাইডেড বাই হচ্ছে z। তাহলে R1 এর মান কত? আমি যদি আমরা মিটারে বের করি তাহলে 0.53 ইন্টু 10⁻⁻10 মিটার ইন্টু n² এর মান কত ভাইয়া? n² n কত? তৃতীয় কক্ষপথ, তাহলে 9 ডিভাইডেড z এর মান কত? 11। তাহলে টোটাল মানটা আসে হচ্ছে তোমার 4.329 ইন্টু 10⁻11 মিটার। আর বলতে পারো ভাইয়া এগুলা কিভাবে আমরা ক্যালকুলেশন করব? তোমাদের ক্যালকুলেশন এখন মাথায় ধরতে হবে না। আবারও বলছি, ক্যালকুলেশনের জন্য আমি আলাদা একটা পার্ট করব, আলাদা একটা তোমার হচ্ছে ক্লাস নিব, যে শুধু ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করা যায়, হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করা যায় এইটার জন্য আমি আলাদা ক্লাস নিব। আমার কথা বুঝতে পারছো? হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করা যায় এটার জন্য আমি আলাদা ক্লাস নিব একটা। তো দেখো 10⁻11 মিটার। আচ্ছা, তারপরেও আমি তোমাদেরকে একটা ডেমো দেখাই দেই যে ভাইয়া এটা কেমনে এটা ক্যালকুলেশন করব, একটু বোঝার চেষ্টা করো। দেখো এইখানে আছে 0.53, আবারও বলি 0.53, এখানে 0.53 না ধরে এখানে 0.5 ধরো। তার মানে ক্যালকুলেশনটা এরকম ভাবে আসে। দেখো এখানে কত ধরবা ভাইয়া? 0.5। এই জন্যে ফ্রি ক্লাসটা বন্ধ করে দিতে হবে। 0.5 ইন্টু 10⁻⁻10 ইন্টু হচ্ছে 9/11। আচ্ছা দেখো এই 9 দিয়ে তোমার হচ্ছে 5কে গুণ করলে কত হয়? 45। তাহলে কত আসে? আর এখানে হচ্ছে 4.5, তাহলে 5 লং 45, এখানে যেহেতু পয়েন্ট এক ঘর আগে আছে তাহলে 4.5 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই হচ্ছে 11। এখন দেখো এই 11কে আমি যদি 11 না ধরে 10 ধরে নেই, আমার কথা বুঝো, এইটাকে আমি 10 ধরে নিলাম। কত ধরবো? 10। এখানে সব ধরাধরির খেলা, যে যত ভালো ধরতে পারবে সে সে তত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। তাহলে এটাকে যদি আমি 10 ধরে নিই, 10 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 4.5 ইন্টু 10⁻11 মিটার। দেখো আসছে আমার 4.5, কিন্তু আমার অ্যান্সার আসছে 4.329। তার মানে এইখানে টোটালি তোমার ধরাধরির খেলায় চলতে হবে। যদি তুমি ভালো মতো ধরতে পারো সেই ক্ষেত্রে তুমি ইজিলি হ্যান্ড ক্যালকুলেশনটা শিখে যাবা। পরের ম্যাথটায় আসি, আমি হ্যান্ড ক্যালকুলেশন এটাও করে দিব। যাও, বলছে ম্যাগনেসিয়ামের তৃতীয় শক্তি স্তরে শক্তির মান কত? আমরা শক্তির মান এখনো পড়ি নাই, তাহলে আমরা মোটামুটি ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। চলে আসো, ব্যাসার্ধ নির্ণয় করতে পারার পর আমরা চলে আসি শক্তির কিভাবে নির্ণয় করব। যে এখান থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, শক্তি মাত্রা নির্ণয় করতে পারি। ঠিক আছে, ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, আর কি করতে পারি ভাইয়া? শক্তি মাত্রা নির্ণয় করতে পারি। এইটা কোর্সটা আমি পেইড করে দিব ভাবতেছি, সেকেন্ড পেপারটা। শক্তি মাত্রা নির্ণয় করতে পারি। তো ভাইয়া চলে আসো, শক্তি মাত্রা কিভাবে নির্ণয় করব একটু বোঝার চেষ্টা করো। তো এখন আমাদের যে শক্তি কি, ই এন তম কক্ষপথের শক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে E1 ইন্টু হচ্ছে কত ভাইয়া? Z² ডিভাইডেড বাই n²। হ্যাঁ ভাইয়া, এটা কিভাবে মনে রাখবো যে স্কয়ার কোনগুলোতে থাকবে? দেখো ই দিয়ে মনে রাখবে স্কয়ার ইলেকট্রনিক্স, বাংলাদেশে একটা ইলেকট্রনিক্স আছে স্কয়ার ইলেকট্রনিক্স।
তো স্কয়ার না মেনলি ওটা এ স্কয়ার ইএস কিউআর এরকম আর কি। তো এটা দিয়ে মনে রাখতে পারো যে স্কয়ার ইলেকট্রনিক্স, ঠিক আছে, স্কয়ার ইলেকট্রনিক্স, এটা ইজিলি তুমি এইভাবে মনে রাখতে পারো। তো চলে আসো যে আমরা কিভাবে নির্ণয় করব এটা। আচ্ছা, তো আমরা যেটা দেখবো যে E1 এর যে ভ্যালুটা আছে সেই E1 এর ভ্যালুটা, এবং E1 এর ভ্যালুটা সবসময় কি হয়, ঋণাত্মক হয়। -2.18 ইন্টু 10⁻⁻18 জুল ইন্টু হচ্ছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। যদি জুলে মান চায়, আবার যদি কিলো জুলে মান চায়, তাহলে 2.18 -2.18 ইন্টু 10⁻21 কিলো জুল, এটাও হবে জেড স্কোয়ার ডিভাইডেড বাই কত, এন স্কোয়ার। যদি তোমাকে কিলো জুল পার মোলে মান চায়, আবারও বলি কিলো জুল পার মোল, তাহলে 13-12 কিলো জুল পার মোলে যদি মান চায় তাহলে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। যদি তোমাকে এখানে আর্গে মান চায়, আর্গে মান চায়, তাহলে এটা কত হবে, 11 ই এর মান আর্গেও আসতে পারে, ঠিক আছে, আর্গেও আসতে পারে। তাহলে 2.18 ইন্টু 10⁻11 আর্ক যদি আর্গে মান চায়, -2.18 ইন্টু 10⁻11 আর্ক। এই আর্ক হচ্ছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। এরপরে চলে আসি যে ভাইয়া যদি আর্গে মান চাই, যদি সিজিএস ইউনিটে মান চায়, এই সিজিএস ইউনিটে এনার্জির মান চাইলে তোমাকে এটা বসাতে হবে। যদি ইলেকট্রোভোল্টে মান চায়, -13.6 ইলেকট্রোভোল্ট, এটা হচ্ছে পুরাটাই ইন্টু হচ্ছে জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। আবারও বলতেছি, এই E1 এর মানটা তোমাকে ভালো মতো মুখস্থ রাখতে হবে। E1 এর মান তোমার ইলেকট্রোভোল্টে চায়, যদি তোমাকে বলে যে সোডিয়াম পরমাণুর তৃতীয় কক্ষপথের যে ইলেকট্রনটা আছে তার শক্তি কত ইলেকট্রোভোল্ট, কত ইলেকট্রোভোল্ট, তাহলে ইলেকট্রোভোল্টে মান চাইলে তুমি ডিরেক্টলি এই মানটা ইজিলি তুমি না দেখে বসায় দিতে পারবা, কারণ তোমাকে এই জায়গাটাতে তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে যে 13.6 ইলেকট্রোভোল্ট। যদি আর্গে মান চায় তাহলে বলবা 2.18 ইন্টু 10⁻11 আর্গ, আর্গের যদি মান চায়, তার মানে কিলো জুল পার মোল, জুল পার মোলেও চাইতে পারে। জুল পার মোলে চাইলে এইটার সাথে কি গুণ করবা, এই যে এর সাথে শুধুমাত্র কি গুণ করবা বলো দেখি, এর সাথে গুণ করবা হচ্ছে এনএ। এনএ বলতে অ্যাভোগাড্রো নাম্বার গুণ করে দিলেই যা পাবা তাই। এই যে কিলো জুল পার মোলকে তুমি যদি 1000 দিয়ে 10⁻³ দিয়ে গুণ করে দাও, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে জুল পার মোলের ইউনিটটা পেয়ে যাবা। কিলো জুল থেকে জুলে যাওয়া খুবই সহজ, কথা বুঝতে পারছো? তো আশা করি বুঝতে পারছো। এখান থেকে মনে রাখবা যে 1 ইলেকট্রোভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻19 জুল। যারা যারা ক্লাস করে আসতে চলে যাচ্ছ তোমরা, মানে কি বলবো আর, ছোট করে দেখা আর কি, যাই হোক দেখো সমস্যা নাই। এইটা শুধুমাত্র হচ্ছে ইলেকট্রোভোল্ট বা এনার্জির মান পাইলাম। এখন এই এনার্জিটাও যদি হচ্ছে টাইপ 1 চলে আসি, টাইপ 1 এর ক্ষেত্রে এনার্জির যদি তুলনা করতে বলে সেম পরমাণুর ক্ষেত্রে, এনার্জির তুলনা যদি করতে বলে, তুলনা করতে বললে যদি সেম পরমাণুর ক্ষেত্রে হয়, সেম পরমাণুর ক্ষেত্রে হয়, সেম পরমাণুর ক্ষেত্রে হয়, তাহলে তোমাকে যদি এখানে বলে যে হাইড্রোজেন তোমার হচ্ছে যদি তোমাকে এখানে বলে যে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের হাইড্রোজেন এর তৃতীয় কক্ষপথের শক্তির মান প্রথম কক্ষপথের কত গুণ, তৃতীয় কক্ষপথের শক্তির মান, এ তোমরা নোট কেউ দাও না কেন, তৃতীয় কক্ষপথের শক্তির মান প্রথম কক্ষপথের কত গুণ, কক্ষপথের ইলেকট্রনের প্রথম কক্ষপথের কত গুণ। তাহলে দেখো হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের শক্তি হচ্ছে E3 ইজ ইকুয়াল টু হচ্ছে E1 ইন্টু হচ্ছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। তাহলে কত আসে, তৃতীয় কক্ষপথের শক্তির মান E3 ইজ ইকুয়াল টু E1 ইন্টু হচ্ছে 1/9। তার মানে কত গুণ ভাইয়া, তৃতীয় কক্ষপথের শক্তির মান প্রথম কক্ষপথের 1/9 গুণ। যদি আবার ঠিক উল্টাটা বলতো যে প্রথম কক্ষপথের শক্তি, প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তির মান তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের কত গুণ, সেই ক্ষেত্রে হয়তো 9 গুণ, ঠিক আছে। টাইপ 2 এ যদি আসি আমরা, টাইপ 2 এ যদি আসি, যদি তোমাকে ভিন্ন পরমাণুর ক্ষেত্রে তুলনা করতে বলে,
আবারও বলতেছি, যদি ভিন্ন পরমাণুর ক্ষেত্রে তোমাকে তুলনা করতে বলে সেই ক্ষেত্রে তুমি করবা। যদি ভিন্ন পরমাণুর ক্ষেত্রে যদি তুলনা করতে বলে, জাস্ট লাইক যে লিথিয়াম এর থার্ড শেলের ইলেকট্রনের, থার্ড কক্ষপথের ইলেকট্রনের শক্তি মান সোডিয়ামের ফোর্থ শেলের ইলেকট্রনের, মনে করো ফোর্থ শেল সোডিয়ামে যদি না থাকে আমি এক্সাইটেড করে নিয়ে যাব, ফোর্থ শেলের ইলেকট্রন এর শক্তির মানের কত গুণ। যদি এই টাইপের প্রশ্ন বলে, তো সেই ক্ষেত্রে তোমার অ্যান্সার কি হবে? প্রথমে তুমি কি করবা, লিথিয়ামেরটা বের করে নিবা। তাহলে ই অফ লিথিয়াম কত শেল? থার্ড শেলের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমার আসবে হচ্ছে E1 ইন্টু হচ্ছে জেড স্কোয়ারের মান কত? 3, তার মানে 9 ডিভাইডেড বাই 9, তার মানে হচ্ছে কত আসতেছে? 1 তাহলে থার্ড শেলের ইলেকট্রনের ই অফ লিথিয়াম 3 ইজ ইকুয়াল টু আসবে E1। ঠিক আছে, E1 কিন্তু আমরা প্রথমেই চলে আসি, E1 হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের যে ইলেকট্রনের যে এই যে E1 এর যে মানটা, তোমরা যে E1 মানটা পড়তেছো, এটা কিন্তু হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তির মান, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে লিথিয়ামের থার্ড শেলের ইলেকট্রনের শক্তির মান হাইড্রোজেনের প্রথম শেলের ইলেকট্রনের শক্তির মানের সমান, কিন্তু আলটিমেটলি এটা সমান। আচ্ছা, সেম ভাবে যদি আমি সোডিয়ামের ক্ষেত্রে আসি, ই অফ সোডিয়াম কত? ফোর্থ শেলের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আসবে E1 ইন্টু হচ্ছে জেড স্কোয়ার। সোডিয়াম কত? 11 স্কোয়ার কত? 11 স্কোয়ার হচ্ছে 121, তাহলে কত আসে? 121 ডিভাইডেড বাই 121 ডিভাইডেড বাই কত? এন স্কোয়ার, তার মানে কত? 4 স্কোয়ার, তার মানে কত আসবে? 16। এখন দুইটার সাথে তুলনা করি, তাহলে চলে আসো, এখান থেকে আমরা লিখতে পারি ই লিথিয়াম অফ 3 ডিভাইডেড বাই ই সোডিয়াম অফ 4 ইজ ইকুয়াল, খুব মনোযোগ দিয়ে বুঝো, সোডিয়াম অফ 4 ইজ ইকুয়াল, তাহলে কত আসে? উপরে হচ্ছে E1, নিচে হচ্ছে কত বলো দেখি? 121 E1 ডিভাইডেড বাই কত? 16, তার মানে এটা যদি কাটা যায় সেই ক্ষেত্রে আসবে হচ্ছে 16 ডিভাইডেড বাই 121। তাহলে তোমাকে এটা বলতে হবে যে, তাহলে এখানে তুমি এইভাবে লিখতে পারো, ই অফ লিথিয়াম 3 ইজ ইকুয়াল টু 16 ডিভাইডেড বাই 121 ইন্টু হচ্ছে ই অফ সোডিয়াম 4, তার মানে লিথিয়ামের তৃতীয় কক্ষপথের যে শক্তিটা, সেটা হচ্ছে সোডিয়ামের চতুর্থ কক্ষপথের শক্তির এত গুণ, 16 বাই 121 গুণ। তোমাকে এখানে ভগ্নাংশ আকারেই দেয়া থাকতে পারে। কথা বুঝাইতে পারছি আমি? এটা কিন্তু তুলনা, এটা কিন্তু খুব সহজ ম্যাথ এগুলা। কথা বুঝাইতে পারছি? আমি কি ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা? তোমরা কেউ কথাই বলো না, এটাই তো খুবই খারাপ লাগতেছে। একটা কমেন্ট থাকবে না, কমেন্টে ভরপুর থাকবে খালি লাইভ, না সেখানে সেটা কমেন্ট নাই। বাবা রে বাবা, ভালো। ফ্রি মাফি আমাকে একটা কথা বলছিল যে ভাই ফ্রি দিয়েন না, সে মাফিও ক্লাস করে না, কিন্তু আলটিমেটলি ফ্রি দিয়ে সেই মাফিও ক্লাস করতেছে না, অথচ মাফি সর্বপ্রথম আমাকে বুক দিয়ে রাখছিল যে ভাই আমি কিন্তু আপনার কোর্সে ভর্তি হব। তার মানে ফ্রি দিয়ে দিছি, তার মানে ও মনে রাখছে যে মানে একদম ভ্যালুই নাই। হ্যাঁ, ভালো, খুবই ভালো, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ পড়ো। আচ্ছা, তাহলে কত আসবে? 16 বাই 121। আমি সেকেন্ড পেপারটা পেড করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি সেকেন্ড পেপারে শুরু করব। তাহলে 16 বাই 121 ই অফ এন এ অফ 4, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি, এইটা বলছে যে সোডিয়াম পরমাণুর তৃতীয় শক্তি স্তরের শক্তির মান কত? সোডিয়াম বলতেছি, ম্যাগনেসিয়াম পরমাণুর তৃতীয় কক্ষপথের শক্তির মান কত? কথাগুলো বুঝবা, তাহলে বুঝার চেষ্টা করো। তাহলে ই অফ 3 অফ ম্যাগনেসিয়াম ইজ ইকুয়াল টু কত? E1 ইন্টু হচ্ছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, তার মানে কত আসে এখানে? E1 এর মান কত ভাইয়া? E1 এর মান হচ্ছে -2.18 ইন্টু 10 টু দি পাওয়ার -18 জুল
ইন্টু জেড স্কোয়ারের মান কত, জেড স্কোয়ারের মান হচ্ছে 12 স্কোয়ার কত বলো দেখি, 12 স্কোয়ার হচ্ছে এই স্কোয়ারের মানগুলো মুখস্থ করবো 144, ঠিক আছে 144, কি বলছে তৃতীয় কক্ষপথে, তার মানে 9, ঠিক আছে। এখন বোঝার চেষ্টা করো। আচ্ছা এখন আমরা হ্যান্ড ক্যালকুলেশন করব, তাহলে মাইনাস এইখানে আমরা যেহেতু 9 আছে তাহলে 3 লং 27 হয়, 3 দিয়ে কাটলে 3 7 21 হয়। আমরা মোটামুটি এটা এইভাবে করি, 21.8 ইন্টু 10⁻⁻19 ইন্টু কত 144 ডিভাইডেড বাই 9। হ্যান্ড ক্যালকুলেশন শিখাচ্ছি দেখো, হ্যান্ড ক্যালকুলেশন আমি শিখাচ্ছি দেখো। এখন দেখো এখানে কি করবা, এই যে 21কে কাটবা আর 9কে কাটবা, 3 দিয়ে কাটো কত আসে, 3 7 21, আর 9কে কাটলে কি হবে বলো দেখি, 9কে কাটলে 3 আসবে। এখন 3 দিয়ে এটাকে কাটো কত আসে, 3 4 12, তাহলে 3 আসতে 24, 48 চলে আসছে। তাহলে 7 আর 48 গুণ করো, তাহলে 7 আর 48 গুণ করলে কত হবে, 7 আর 48 গুণ করলে কত আসবে, 7 আর 48 গুণ করলে আসবে হচ্ছে 336 মতো আসে। হ্যাঁ তাহলে মাইনাস 336 ইন্টু 10⁻⁻19 জুল। আচ্ছা এটা 19 থেকে তুমি যদি মানে 19 থেকে যদি তুমি হচ্ছে ইয়েতে নিয়ে আসতে চাও, কিছু 18-এ নিয়ে আসতে চাও বা 17-এ নিয়ে আসতে চাও বা 3 পয়েন্ট সামথিংয়ে নিয়ে আসতে চাও, তাহলে তো ইজিলি পারবা। তাহলে মাইনাস 3.4, মানে 3.4 তো না, 3.36 ইন্টু 10⁻⁻17 জুল। এখন বলতে পারো ভাই এটার এক্সাক্ট অ্যান্সার কত, এটার এক্সাক্ট অ্যান্সার হচ্ছে 3.489 ইন্টু 10⁻⁻17 জুল। এটা হচ্ছে এক্সাক্ট অ্যান্সার, এটা হচ্ছে রিয়েল অ্যান্সার, এক্সাক্ট অ্যান্সার। বাট এই জায়গাটাতে আমার কিন্তু অবশ্যই অবশ্যই আবারও বলতেছি, এই জায়গাটাতে আমাকে অবশ্যই অ্যাপ্রক্সিমেশন ধরেই করতে হবে, অ্যাপ্রক্সিমেশন ধরেই করতে হবে। তাহলে দেখো এই যে এইটা ভ্যালুটা আর এই ভ্যালুটা কতটা কাছাকাছি, কতটা কাছাকাছি, কতটা কাছাকাছি। তাহলে এক্স্যাক্ট ভ্যালুগুলা যখন তুমি করবা বা এক্স্যাক্ট ভ্যালুগুলা যখন নিবা তখন এটা অ্যান্সার পাবা না। সো আমার দরকার এটা, আমার দরকার এই ভ্যালুটা 336 এর কাছাকাছি, তার মানে 36 এর সব থেকে কাছাকাছি মান হচ্ছে 48, তার মানে এটাই আমি বসাবো। আমার এই অ্যান্সারটা যদি, এই পাওয়ারটা যদি মিলে যায় সেই ক্ষেত্রে আমি বসাইতে পারবো। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা, বুঝাইতে পারছি, এই হ্যান্ড ক্যালকুলেশনটাকে বুঝাইতে পারছি বাচ্চারা, হ্যান্ড ক্যালকুলেশন কি বুঝাইতে পারছি, হ্যান্ড ক্যালকুলেশন কি বুঝাইতে পারছি? আচ্ছা চলে আসো, আমরা এখন বেগ নির্ণয় করা শিখবো। আমরা চলে আসি বেগ নির্ণয়। আচ্ছা তো চলে আসো বেগ নির্ণয় ক্ষেত্রে সেই একই সূত্র, ভি এন ইজ ইকুয়াল টু v1 ইন্টু হচ্ছে জেড বাই এন। এখানে পুরাটাই ফাঁকা থাকবে, আবারও বলতেছি এখানে জেড বাই এন থাকবে, এখানে কোনোটাই মানে তোমার এই জায়গাটাতে কিন্তু কোনো স্কয়ার থাকবে না। আবারও বলতেছি, ও আচ্ছা আরেকটা জিনিস আমি শিখাইতে ভুলে গেছি। আচ্ছা এই জায়গার ক্ষেত্রে এনার্জির ক্ষেত্রে একটা জিনিস আগে তোমাকে আমি একটু দেখাই নেই, ঠিক আছে? গতিশক্তি আর স্থিতিশক্তি, আবারও বলি এনার্জির ক্ষেত্রে গতিশক্তি কত আর স্থিতিশক্তি কত এটা বের করবা। যে গতিশক্তি, এটা কিন্তু ভার্সিটিতে আসে, গতিশক্তি কত, গতিশক্তি হচ্ছে হাফ mv স্কয়ার। আর এনার্জির ক্ষেত্রে স্থিতিশক্তি কত, স্থিতিশক্তি হচ্ছে মাইনাস জেড ই স্কয়ার ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে স্থিতিশক্তি, কথাগুলো বুঝবা, গতিশক্তি আর স্থিতিশক্তিটা বের করতে শিখবা। আচ্ছা তো মনে রাখবা কোনো কক্ষপথের শক্তি En ইজ ইকুয়াল টু মাইনাস হাফ অফ ইপি, ঠিক আছে? তাহলে এটা স্থিতিশক্তি, ইপি গতিশক্তি হচ্ছে যদি আমি ই কে ধরি, সেই ক্ষেত্রে তুমি বলতে পারবা যে কোনো একটা কক্ষপথের যে শক্তিটা সেটা হচ্ছে তোমার এই যে স্থিতিশক্তির কি অর্ধেক, স্থিতিশক্তির অর্ধেক, ঠিক আছে? এই মাইনাস দ্বারা বোঝায় কম, ঠিক আছে? আবার চলে আসি, তার মানে ইপি ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো 2 en। ইপি ইজ ইকুয়াল টু কত, মানে কোন একটা
কক্ষপথের ইলেকট্রনের যে স্থিতি শক্তিটা সেটা হচ্ছে সেই কক্ষপথের যে এনার্জিটা আছে সেই এনার্জিটার কি, সেই এনার্জিটার দ্বিগুণ। স্থিতিশক্তি ওই কক্ষপথের এনার্জির দ্বিগুণ। এই কথা বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার হয়েছে? এটা এটা কিন্তু ভালো মতো পড়ে যাবা, ঠিক আছে? এটা কিন্তু ভালো মতো পড়ে যাবা। আর গতিশক্তি যেটা, সেটা হচ্ছে ই কে ইজ ইকুয়াল টু ইএন। এটা কিন্তু সমান থাকে। গতিশক্তিটা কি থাকে বলো দেখি? সমান থাকে, কিন্তু কি করে বলো দেখি? বিপরীতমুখী হয়। গতিশক্তি কি হয় বলো দেখি? সমান থাকে কিন্তু বিপরীতমুখী হয়। এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বা, এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বা। সো এই মাইনাস দ্বারা সবসময় বোঝায় কম, এই মাইনাস দ্বারা কম বোঝায়, কম পরিমাণে বোঝায়, ঠিক আছে? সো আমার কথাগুলো বুঝতে পারবা, যে আমার কথাগুলো বুঝতে পারবা। তার মানে এই যে স্থিতি শক্তিটার কি হবে, এই যে আমার কক্ষপথের যে শক্তিটা সেটা স্থিতি শক্তির থেকে কম হবে। দ্যাটস ইট, শেষ। আচ্ছা, তো বেগের ক্ষেত্রে চলে আসি। বেগ, এই যে বেগটা আছে, এই বেগের একটা ভ্যালু আছে কত? মাইনাস, মাইনাস আসবে এটাতে? না, মাইনাস তো আসবে না। এটা ভি হচ্ছে 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড ইন্টু হচ্ছে জেড বাই এন। জেড বাই কি? এন। এখন এইটা তুমি মিটার পার সেকেন্ডে পড়লেই হবে। যদি সেম পরমাণুর ক্ষেত্রে বলে, আবারও বলতেছি, কেউ ক্লাস করতেছে না, যদি সেম পরমাণুর ক্ষেত্রে বলে, ক্লাস শেষ করে দেবো এটা করাই। যদি সেম পরমাণুর ক্ষেত্রে বলে, সেই ক্ষেত্রে কি হবে? সেম পরমাণুর ক্ষেত্রে বললে বললে হবে Vn ইজ ইকুয়াল টু হচ্ছে V1 ইন্টু হচ্ছে জেড বাই এন। তার মানে এই সেম পরমাণুর ক্ষেত্রে আমার কি হবে? Vn ডিভাইডেড বাই V1 ইজ ইকুয়াল টু কত? জেড বাই এন। যদি ভিন্ন পরমাণুর ক্ষেত্রে বলে, ভিন্ন পরমাণুর ক্ষেত্রে বলে, তাহলে V অফ এক্স ইজ ইকুয়াল টু V1 ইন্টু হচ্ছে জেড বাই এন। আর এইটাও হচ্ছে এক্স পরমাণুর জন্য। আর যদি তোমার ওয়াই পরমাণুর জন্য, সাপোজ ভি অফ ওয়াই ইজ ইকুয়াল টু V1 ইন্টু হচ্ছে জেড বাই এন অফ ওয়াই। তার মানে এই দুইটা থেকে তুমি কি করতে পারো? ভি এক্স ডিভাইডেড বাই ভি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে জেড এক্স এন ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে জেড ওয়াই এন এক্স। দেন এইখান থেকে তুমি তুলনা করে দিলেই তুমি ইজিলি মানটা পেয়ে যাবা। কেন ক্লাস করছো না আমি এটা বুঝছি না, কেন ক্লাসগুলো করছো না, একটু কারণটা জানাই যাবে। আমি আজকে আর পড়াবো না, আমার মনটা খারাপ হয়ে গেছে। তোমাদের যদি মনে হয় যে ক্লাস কোয়ালিটি খারাপ হচ্ছে, তো বলো, ক্লাসটা বন্ধ করে দেই, খামাকা তো কথা বলে লাভ নেই। আর আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে বুঝতে সমস্যা হওয়ার কথা না, আশা করি ইনশাল্লাহ। আজকে মতো এই পর্যন্তই থাকবে। আমি আরেকটা ম্যাথ করায় সলভ করাচ্ছি, যে শুধুমাত্র এই ম্যাথটা করাই দিব, যে পটাশিয়ামের দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের বেগ কত, এটা করাই দিয়ে শেষ করে দিব। তোমরা একদম খুব মনটা খারাপ করে দিছো। আমি একটা ফ্রি কোর্সটা ছাড়ছি, শুধুমাত্র শুধুমাত্র এখানে আমার কোনো ইয়ে নাই, আমি তো এখানে কোনো কোর্স বেচতে আসি নাই, কিন্তু তোমরা ভালো, মনটা খারাপ হয়ে গেছে খুবই। টিচারের মন খারাপ করো তোমরা না, তোমাদের কথা মতোই তো আমি কোর্সটা চালাইছি ফ্রি। Vn ইজ ইকুয়াল টু, দ্বিতীয় কক্ষপথের বলছে তো, তাহলে Vn না দিয়ে V2 দিয়ে দেই। V2 অফ পটাশিয়াম ইজ ইকুয়াল টু V1 ইন্টু হচ্ছে জেড বাই এন। তাহলে দেখো V2 এর মান কত? V2 এর মান আমি বের করি। V2 ইজ ইকুয়াল টু V1 এর মান হচ্ছে 2.18 ইন্টু 10⁶ ইন্টু হচ্ছে জেড এর মান হচ্ছে পটাশিয়াম কত? পটাশিয়াম হচ্ছে 19 ডিভাইডেড বাই, দেখো পটাশিয়াম কত ভাইয়া? পটাশিয়াম হচ্ছে 19 ডিভাইডেড বাই 2, তাহলে 9। তাহলে এখানে আসবে হচ্ছে 2.18 ইন্টু 10⁶, 9 দুগুণে 18, তাহলে 9.5। দেন এখান থেকে গুণ করলে যেটা আসবে সেটাই 1.03। না 1.03 না, এটা আসবে একটু অন্য আসবে, একটু গুণ করে নেই। আমি আমি একদমই খুব ডিপ্রেসড হয়ে গেছি তোমাদের। 2.18 ইন্টু 10⁶ ইন্টু 9.5, তাহলে এটা আসবে 2.071 ইন্টু 10⁶। কথা বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার না বেজার আছে? কথা ক্লিয়ার না বেজার আছে?
আচ্ছা, আজকের মতো এ পর্যন্তই থাকবে। আমি আবারও বলতেছি যে তোমরা যদি ক্লাস করতে না চাও সেক্ষেত্রে আমাকে বলবা। তোমরা ক্লাস করতে না চাইলে আমাকে বলবা। আর যদি মনে করো যে না ক্লাস করতে চাচ্ছ সেক্ষেত্রে আমাকে বলবা। তাহলে আমি কেন হচ্ছে এত কষ্ট করে ক্লাস নেওয়ার তো আমার মানে হয় না। তো কষ্ট করে ক্লাস নেওয়ার আমার মানে হয়? তো আজকের মতো আল্লাহ হাফেজ। ক্লাসটা ইয়েতে পাবা তাহলে। আমি আজকে ইয়ে করব যে ক্লাস করবা কিনা। তোমাদের তো কোনো রেসপন্সই নাই। একটা ক্লাস হচ্ছে, ক্লাসের মধ্যে যে বুঝছি ভাইয়া বা এটা কিভাবে হয় কোনো প্রশ্ন থাকে যদি, বা বুঝছি ভাইয়া অ্যাটলিস্ট এটা যদি বলো, সেই ক্ষেত্রে টিচারের কনসেন্ট্রেশন ব্রেক হয় না। ধন্যবাদ সবাইকে ক্লাস না করার জন্য। আর আবার দেখা হবে, কথা হবে। আহ তবে জানি না, আমি মানে এরকম থাকলে আমি বলছিলাম যে আমি ক্লাস নিব না, আমি পুরোটাই পেইড করে দিব। দেখা যাক কি হয় বাকিটা। আল্লাহ হাফিজ।